হিজলতলি বনটি ছিল মহানন্দ নদীর একদম কোল ঘেঁষে, আর সেই নদীর কিনারায় ছিল এক ঝলমলে সুউচ্চ রাজপ্রাসাদ। রাজপ্রাসাদটি এত সুউচ্চ ছিল যে বনের যে কোনো প্রান্ত থেকে তার সৌন্দর্য পাখিদের চোখে ধরা পড়ত। ঝলমলে সুন্দর প্রাসাদের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছিল রাজপ্রাসাদের রাজকন্যা টুনি। টুনি যেমন ছিল রূপবতী তেমনই ছিল গুণবতী, কিন্তু টুনিকে দেখার সৌভাগ্য খুব কম পাখিরই হয়েছিল, কারণ টুনিকে তার বাবা রাজু ও তার মা মিনু তেমন একটা বের হতে দিত না। রাজকুমারী, রাজকুমারী, ঘুম থেকে উঠে পড়ুন, অনেক বেলা হয়েছে। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আরে আরে, আজ এত বেলা হয়েছে যে আমি বুঝতেই পারিনি। আসলে কাল রাতে কিছুটা অসুস্থ ছিলাম তো, তাই সকালে চোখটা লেগে এসেছিল। কিন্তু দাসী, তোমাকে কতবার বলেছি আমার জন্য খাবার নিয়ে আসবে না? ক্ষমা করবেন রাজকুমারী, আসলে রাজামশাই বলল আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই তো নিয়ে এলাম। ওফ, বাবাজি কেন এমন করে আমি বুঝতেই পারি না। আমি তোমাদের কতবার বলবো যে আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি, আমি কারোর উপর নির্ভরশীল হতে চাই না। রাজকুমারী টুনি ভীষণ রেগে যায় আর দাসী খাবার নিয়ে চলে যায়। রাজকুমারী টুনি ছিল আত্মনির্ভরশীল। টুনি নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসতো। টুনি বিশ্বাস করত প্রত্যেককেই পরিশ্রমী হওয়া দরকার। রাজকুমারী, আমাকে একটু সাহায্য করুন। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আমার ছানাটিকে নিয়ে আমি আর দুদিন থেকে না খেয়ে আছি। একি, আপনি তো সুস্থ সবল পাখি, তাহলে ভিক্ষা করছেন কেন? আমি অলস পাখিকে একদম পছন্দ করি না। কি করব বলুন রাজকুমারী, কি করব আমি? আমার যে স্বামী নেই, কোনো ব্যবসা করব তারও টাকা নেই, আমাকে কেউ কাছেও নেয় না, তাহলে আমি কি করব? বুঝতে পেরেছি, এই নাও, এই হারটা নাও। এই হারটা বিক্রি করে একটা ব্যবসা শুরু করবে, কেমন? সত্যি রাজকুমারী, আপনি অনেক ভালো। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক। সুখী পাড়া ভীষণ খুশি হয় আর আশীর্বাদ করে চলে যায়। টুনিও আবার আগের মতো তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। রাজকুমারী টুনি নিজের কাজ নিজে করত, নিজের ঘর নিজেই পরিষ্কার করত। তার জন্য নিয়োজিত কোনো দাসী কাজ করতে পারত না। একি বাবা মা, তোমরা এসো এসো। মা টুনি, তোমার জন্য কি আমাদের নাক কাটা যাবে নাকি বলো তো? তুমি হলে রাজকুমারী টুনি, আর তোমার তো এমন সাধারণ জীবন যাপন একদম বেমানান। তুমি কি না দাস দাসীদের কাজ করছো? রাজার মেয়ে জুতো সেলাইয়ের কাজ করে, এটা আমি কি করে মেনে নিব বলো? কিন্তু বাবা, কোথাও তো লেখা নেই যে রাজার মেয়ে নিজের কাজ নিজে করতে পারবে না। আমি নিজে পরিশ্রমী হতে চাই বাবা, এতে আমি আনন্দ পাই। তবে আমার রাজ্যে আমি এসব কিছুতেই মেনে নিব না। পরিশ্রম করা, রোজগার করা এত সোজা না। মুখে বলা আর কাজ করার মাঝে অনেক ফারাক। তবে বেশ, আমি থাকবো না এই রাজ্যে, আর তোমাকে দেখিয়ে দিব বাবা যে পরিশ্রম করে উন্নতি করা সম্ভব। রাজকুমারী টুনি বাবার উপর অভিমান করে রাজ্য থেকে বেরিয়ে আসে, আর তার মা মেয়ের এমন অভিমানে ভীষণ কাঁদতে থাকে। টুনি পাখি রাজ্যে সাধারণ বেশে ঘুরছিল। টুনি কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় টুনির চোখ যায় তার হাতে থাকা সোনার আংটির দিকে। আমার কাছে থাকার মাঝে তো শুধু এই আংটিটাই আছে। আমাকে এবার যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। চিন্তিত মাথা থেকে বুদ্ধি বের করতে থাকে। অবশেষে টুনির মাথায় একটা সুন্দর বুদ্ধি আসে। টুনি আংটিটি বিক্রি করে সুন্দর একটি ছোট্ট খাবারের দোকান দেয়। দোকানটি ছোট হলেও টুনির যত্ন আর ভালোবাসা ছিল অফুরন্ত। আগে যখন রান্না করতাম আমার মা বাবা বলতো আমার রান্না নাকি ভীষণ সুস্বাদু। আমার বিশ্বাস পাখিরা আমার খাবার অনেক পছন্দ করবে। খাবার খেয়ে যাও, খাবার অল্প দামে মজার মজার খাবার, একবার খেলে বারবার খেতে চাইবে। এসো এসো, খাবার খেয়ে যাও, খাবার। মা, ও মা, ওই দেখো মাছেরটা কত মজার মজার খাবার সাজিয়ে রেখেছে। কি সুন্দর সুবাস বেরিয়েছে। চলো না মা, গিয়ে খাই। আরে তাই তো, চল তো গিয়ে দেখি।
আরে কে তুমি? তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। আরে খাবারের দোকানটা হলো কবে? আমি অন্য বন থেকে এসেছি দিদি। আমার নাম টুনি। নতুন দিয়েছে এই দোকান। তোমাকে খাবার দিব? একবার খেলে বুঝতে পারবে, অনেক স্বাদ। কাকুলি টুনিকে খাবার দিতে বলায় টুনি তাদের মা মেয়েকে খাবার দেয়। আর খাবার খেয়ে কাকুলি ও কুহু ভীষণ খুশি হয়। কাকুলি টুনির অনেক প্রশংসা করে। সত্যি টুনি, তোমার রান্না অনেক সুস্বাদু। এখন থেকে আমরা মামি মাঝে মাঝে খেতে আসবো, আর বনের সবাইকে বলবো খেতে আসতে। কাকুলি টুনির প্রশংসা করে চলে যায়। এভাবেই পাখিদের খাইয়ে টুনির দিন কাটতে থাকে। দিন দিন পাখিরা টুনির রান্নার অনেক প্রশংসা করতে থাকে, আর টুনির নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ে। টুনিকে আগে কখনো তেমন কেউ না দেখায় টুনির কোনো অসুবিধা হয় না। টুনির নাম ডাকের সাথে সাথে টুনির খাবারের দোকানও বাড়তে থাকে। টুনি এখন রেস্টুরেন্টের মালিক। টুনি, আমাকে আরো 1 পিস মাছ দাও। টনি, আমাকে 1 পিস মাংস দাও। পাখিরা এভাবে দোকানে ভিড় জমাতে থাকে, আর টুনি ব্যস্ততার মাঝেই খাবার দিতে থাকে। ওস্তাদ, শুনলাম বনে টুনি নামের এক পাখি নাকি খুব পরিচিত হয়ে গেছে। চলুন আজকে এর সমস্ত টাকা পয়সা ডাকাতি করতে হবে। ঠিক ঠিক, তাহলে আর দেরি কেন, এক্ষুনি কাজে লেগে পড়া যাক। কালু ডাকাত আর ঈগল মিলে চলে যায় টুনির রেস্টুরেন্টে। কি কি আছে সব বের করে দে, টাকা পয়সা যা যা আছে সব বের করে দে। যদি না দিস এক্ষুনি তোর গর্দান দিয়ে দিব। হঠাৎ এমন ডাকাতের আক্রমণে রেস্টুরেন্টে থাকা পাখিরা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু টুনির চোখে মুখে ভয়ের কোনো ছিটে ফোঁটাও ছিল না। কি, আমার রেস্টুরেন্টে কিনা ডাকাতি? তবে রে তারা, আমাকে তো চিনিস না, এবার চিনাচ্ছি তোদের। টুনি পাশে থাকা একটি রশি দিয়ে 2 ডাকাতকে বেঁধে ফেলে। শয়তান টুনি, আমাদের কিনা বেঁধে ফেললি? ছেড়ে দে বলছি। একবার যদি ছাড়া পেয়ে যাই তাহলে তোর আর রক্ষে নেই। এই বনের সব পাখিরা আমাদের দেখলে ভয়ে কাঁপে, আর তোর এত বড় কলিজা। কারণ আমি হলাম রাজকুমারী টুনি, তাই তোদের এবার এমন শাস্তি দিব যে জীবনেও আর ডাকাতির কথা মুখেও আনবি না। কি, রাজকুমারী টুনি? বড্ড হাসালি। রাজকুমারী কিনা করবে খাবারের দোকান? যদি ভালো চাস তো আমাদের বাঁধন খুলে দে। রাজকুমারীরা কি পরিশ্রম করতে পারে না? তাই বলে তুমি রাজকুমারী? আমি বিশ্বাস করতে পারলাম না। উনি ঠিকই বলেছে, উনি হলেন রাজকুমারী টুনি। কিন্তু সুখী দিদি, তুমি জানলে কি করে? আসলে আজ আমার এত সাফল্য, এত সম্পদ সব রাজকুমারীর জন্য। উনি আমায় সেদিন গহনা দিয়ে সাহায্য করেছিল বলেই আমি এতদূর আসতে পেরেছি। তবে এতদিন তোমাদের রাজকুমারীর আসল পরিচয় বলিনি, কারণ রাজকুমারী চেয়েছিল নিজের যোগ্যতায় পরিচয় লুকিয়ে কাজ করতে। সত্যি রাজকুমারী, আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে। সত্যি আমাদের সবাইকে পরিশ্রমী হওয়া উচিত। পরিশ্রম যে সৌভাগ্যের চাবিকাঠি। আপনি আজ আপনার জাত ক্ষমতা ভুলে আমাদের মতো সাধারণ জীবন কাটাচ্ছেন, এটাই আমাদের কাছে বড় শিক্ষা। ওরে বাবারে, এ তো দেখছি মৌমাছির চাকে ঢিল দিয়েছি। বাবারে বাবা, বাঁচতে চাইলে ক্ষমা চাইতে হবে। বলছি রাজকুমারী, আপনি আমাকে ছেড়ে দিন, আমরা ভালো হয়ে যাব। না, তোদের কোনো ক্ষমা নেই, কারণ তোরা এবার কারাগারে যাবি। বাবা, তোমরা? হ্যাঁ রে মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তুই সত্যি বলেছিস, আমাদের ক্ষমতা যাই হোক না কেন আমাদের পরিশ্রমী হওয়া উচিত, কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। এই খুশিতে তোমরা সবাই আজ ফ্রিতে আমার রেস্টুরেন্টে খেয়ে যাবে কিন্তু। বৈশাখ মাসের ঝড়ের আতঙ্ক পুরো বনে ছড়িয়ে পড়ে। সবাই নিজ নিজ ভাবে সতর্ক হলেও বনের মেনুবৃদ্ধার বাড়িটি একেবারে নড়বড়ে হওয়ার কারণে মেনুবৃদ্ধা খুব চিন্তা করতে থাকে। বৈশাখ মাসের ঝড়ে তার বাড়িটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য মেনুবৃদ্ধা চিন্তায় চিন্তায় তার দিন পার করছে। কিরে টুনি, কেমন আছিস? বেশ অনেকদিন পরে তোকে দেখছি। কাজবাজ নিয়ে অনেক ব্যস্ত আছিস মনে হয়।
কি যে বলো কালু দাদা, আর কাজ? চারদিকে যে শুধু হাহাকার, কোথাও কোনো কাজ নেই, হাতে টাকা পয়সা নেই, ঘরের চালটা নড়বড়ে। এদিকে কয়েকদিনের মধ্যে নাকি কালবৈশাখী ঝড় শুরু হবে, ঘরটা ঠিক করা দরকার। হাতে একদম টাকা কড়ি নেই, খুব চিন্তায় আছি। ঠিক বলেছিস, সামনে ঝড়, শুনেছি খুব ভয়াবহ খারাপ হতে পারে। এর আগের বার দেখিসনি? হ্যাঁ গো কালু দাদা, কপালে যে কি লেখা আছে, সাবধানে থেকো গো কালু দাদা। আর টুনি শোন, তোর মাকে ওই ভাঙা বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসিস, কারণ বুড়িমা ওই ভাঙা বাড়িতে থাকলে কোনো বড় বিপদ হতে পারে। কালু দাদা, মা ওখানে একা থাকে, তার আর কিসের বিপদ হবে? সব বিপদ তো আমার। ছেলে মেয়েগুলোকে নিয়ে চিন্তায় আমার দিন পার হয়। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তোমার সাথে পরে কথা হবে। নিজে নিজে ছেলে মেয়েদেরকে নিয়ে কি করব ঝড়ের মধ্যে, তা নিয়ে ভেবে পাচ্ছি না। আর কালু দাদা আমাকে বলে আমার মাকে যেন বাড়িতে নিয়ে আসি। কি আর কাজ নেই তো, সে যেখানে আছে সেখানে থাকুক। এসব কথা বলতে বলতে টুনি বাড়িতে চলে আসে। টুনি তার মেয়ে টুকির সাথে থাকতো। টুনির মা মিনু টুনির অনেক পুরনো বাড়িতে থাকে। মিনু অনেক বৃদ্ধা থাকার কারণে টুনি তাকে আলাদা বাড়িতে রাখতো। মিনু বৃদ্ধা টুনির সাথে থাকতে চাইতো, কিন্তু টুনি মিনু বৃদ্ধাকে তার বাড়িতে রাখতে চাইতো না। তুমি কোথায় গিয়েছিলে? পানি সবাই তো দাদি ঘর ঠিক করছে। শুনলাম কালবৈশাখী ঝড় তো শুরু হবে। ঘরের অবস্থা তো আমাদের তেমন ভালো নয়। মারে, আমি আজকেই ঘরটা মেরামত করব, তুই চিন্তা করিস না রে মা। এরপর টুনি তোতাকে নিয়ে আসে আর তার ঘরটা ঠিক করে নেয়। এর মধ্যেই টুনির মা মিনু বৃদ্ধা সেখানে চলে আসে আর টুনিকে বলতে থাকে, মা টুনি, কেমন আছিস রে মা? কাজ নিয়ে অনেক ব্যস্ত আছিস দেখছি, ঘর বাড়িও ঠিক করছিস, কিন্তু তোর মা যে ভাঙা ঘরে একা একা দিন পার করছে, সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? মারে, সামনে তো কাল বৈশাখী ঝড়, একা একা ওই ভাঙা ঘরে থাকতে আমার খুব ভয় করছে রে মা। জানি না ঝড়ে আমার বাড়িটা আস্ত থাকবে কিনা, ওখানে তো আমি মরে পড়ে থাকবো। তাই আমি বলতে চাচ্ছি কি রে মা, ঝড় শেষ হওয়া পর্যন্ত আমি তোর বাড়িতে থাকতে চাই। কি বলছো কি মা? এটা অসম্ভব, আমার বাসায় তো জায়গা নেই, দুজনেই থাকতে কষ্ট হয়ে যায়। তোমাকে কিভাবে রাখবো? তুমি শুধু শুধু ভয় করছো। তোমার কিচ্ছু হবে না মা, তোমার বাড়িটা বেশ পুরনো, তবে বেশ শক্তপোক্ত আছে। না রে মা, আমি জানি ঝড় হলেই ভেঙে পড়বে ঘরটা, তাতে হয়তো আমিও মরে যাব। তাই তোর কাছে আশ্রয় চাচ্ছি। তুই নিজের সন্তান হয়েও তোর বাড়িতে আমার এই বিপদে আশ্রয় দিতে পারবি না? আমাদের বাড়িতে তো অনেক জায়গা, থাকুক না ঠাম্মা আমাদের বাড়িতে। তুমি শুধু শুধু তাড়িয়ে দিচ্ছ কেন? আর শুনেছি ঠাকুমার ঘরের অবস্থা তেমন ভালো নয়, এমনিতেই ভেঙে ভেঙে পড়ছে। আর ঝড় হলে তো ওই ঘরে কিছুই থাকবে না। তুমি ঠাম্মাকে আমাদের বাড়িতে রেখে দাও মা। এই চুপ কর তো, আমি যেটা বলেছি তাই হবে। মা তুমি এখন এসো তো, আমাকে বিরক্ত করো না, ঝড় শুরু হয়ে যাবে, আমাকে ঘর ঠিক করতে হবে। তুমি যাও তো যাও। এরপর মিনু সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। মিনু খুবই দুঃখ পায়, সন্তান তার মনের কষ্টটা বুঝতে পারলো না। সে একা একা হাঁটতে হাঁটতে হঠাৎ সে মাটিতে পড়ে থাকা একটা পাখিকে দেখতে পায়। তুমি ভয় পেও না বুড়িমা, আমি তোমার কোনো ক্ষতি করব না। এ কি, কে তুমি মেয়ে? এই পাখি থেকে তুমি কিভাবে বের হয়ে আসলে? আসলে আমি পড়ি পাখি হয়ে আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিলাম, উড়তে উড়তে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই বিশ্রাম নিচ্ছি। বুড়িমা, কি হয়েছে তোমার? এত কষ্ট কিসের বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার আর সাহায্য, নিজের সন্তানই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর তুমি আমাকে করবে সাহায্য? ফিরিয়ে নিয়েছে কেন? কি হয়েছে আমাকে খুলে বলো বুড়িমা, আমি দেখি তোমাদের সাহায্য করতে পারি কিনা। মিনু তখন তার মেয়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে খুলে বলে। পরী সবকিছু শোনার পর খুব মন খারাপ করে আর মনে মনে ভাবলো টুনির শাস্তি পেতেই হবে, নিজের মায়ের সঙ্গে অন্যায় করার ফল তো তাকে পেতেই হবে।
বুড়িমা, তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো, আমি তোমার বাড়ির বদলে একটি কলা গাছ দিয়ে বাড়ি বানিয়ে দিয়েছি। সেই বাড়িটি এতই শক্ত হবে যে কোনো ঝড়েই ভাঙতে পারবে না, এবং বন্যা হলেও বাড়িটি ভেসে থাকবে। তুমি এক্ষুনি বাড়িতে চলে যাও। আর এই নাও, এটা একটা জাদুর ফল। এই ফলটি তুমি তোমার কাছে রাখবে, আর এই ফলটি যখন লাল থেকে নীল হবে তখন তুমি বুঝবে তোমার বা তোমার আপন মানুষের কোনো বিপদ হচ্ছে। আমি এখন আসি বুড়িমা। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার দেয়া উপহার আমি সারা জীবন মনে রাখবো। পরে কথা বলে সেখান থেকে চলে যায়। আর মিনু তার বাড়িতে গিয়ে দেখতে পায় একটা বড় সড়ো কলা গাছের বাড়ি। মিনু সেখানে থাকতে শুরু করে। এভাবেই সেদিন দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলে, আর মেঘগুলো কালো হয়ে আসে। চারদিকে কালো মেঘ, হয়তো একটু পরেই কালবৈশাখী ঝড় শুরু হবে। মা টুকি, চারদিকে কেমন জানি কালো মেঘে ছেয়ে গেছে, মনে হয় আজকে ঝড় শুরু হবে। ঠাম্মা ঝড়ের মধ্যে একা একা কি করবে? ঠাম্মাকে আমাদের কাছে নিয়ে আসলে ভালো হতো না, বলো? টুকি, তুই এত বকবক করছিস কেন? যা ভালো হবার তাই হবে। বাইরে অনেক ঝড় বাতাস শুরু হলে তখনই পরি টুনির বাড়ির ওপরে আসে এবং বলে, কি ভেবেছিস তুই নিজে ভালো থাকবি আর তোর বৃদ্ধ মাকে ভাঙা ঘরে রাখবি? এতটুকু দয়া মায়া তোর মধ্যে নেই? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। পরে একটি বড় গাছ উঁচু থেকে টুনির বাড়ির চালের উপর ফেলতেই চালটি ভেঙে যায় এবং পানি পড়তে শুরু করে। আস্তে আস্তে তাদের পুরো ঘর ভেঙে যায়। কি এসব কি হচ্ছে? বাড়ির উপর গাছ পড়লো কিভাবে? বাড়ির আশেপাশে তো কোনো গাছ নেই, তাহলে গাছটা পড়লো কিভাবে? হে সৃষ্টিকর্তা, রক্ষা করো। আমাদের ঘরটা তো ভেঙে গেল, এখন আমরা কোথায় থাকবো? হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার! থাকার মতো একটা ঘর থাকলো না। এরপর টুনি ও তার ছেলে মেয়ে বাহিরে বৃষ্টিতে ভিজতে থাকে, আর টুনি তার মায়ের সাথে করা অবহেলা বুঝতে পায়। অন্যদিকে পরীর সেই ফলটা নীল হয়ে যায়। হায় হায়, এ কি আশ্চর্য! নিশ্চয়ই আমার মেয়ে বিপদে পড়েছে, না হলে এই ফল নীল হলো কেন? এরপর বুড়ি তার কলা গাছের বাড়িটা নিয়ে গিয়ে টুনি ও তার ছেলে মেয়েদের বাঁচায়, আর টুনি তার নিজের ভুল বুঝতে পারে। দেখলে তো বন্ধুরা, মাকে অবহেলা করতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।